আমরা লাস্ট ক্লাসে টার্নিং অপারেশন করেছিলাম ল্যাব মেশিনে। আমরা টার্নিং অপারেশনের ডিসকাশন করতে যেয়ে ল্যাব মেশিন সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি। ধারণা নিয়ে তারপরে টার্নিং অপারেশন গুলা আমরা ডিসকাস করেছি বিটুইন দ্য সেন্টার্স। আর এটা হচ্ছে চার্ট এন্ড ওয়ান এন্ড এন্ড উইদাউট সাপোর্টেড আদার এন্ড। এবং ও কোন কোন এলিমেন্ট দিয়ে আমরা ফিড দিয়ে থাকি সেগুলো ওই প্রসেস গুলার মধ্যে আমরা ডিসকাস করেছিলাম। তারপরে আমরা টার্নিং একটা মাইক্রো থ্রেডিং প্রসেস, থ্রেড এবং টার্নিং এর মধ্যে পার্থক্য কি, ফিডের ডিফারেন্সটা দিয়েই ডিফাইন করা হয়। তারপরে ল্যাব মেশিনের বিভিন্ন কম্পোনেন্ট কোথায় কি আছে সেইগুলো আমরা ডিসকাস করেছি। তারপরে আবার একটা ল্যাব মেশিনে চেঞ্জ গিয়ার বক্স থাকে, সেইগুলোও ডিসকাস করেছি। সো ফার আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার, তাই না? এগুলা ডিসকাস করেছি, মনে আছে? জি স্যার। ওকে। আজকে আমরা, যদিও অনলাইন ক্লাস, আমরা এই চ্যাপ্টারটা শেষ করার একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে মিলিং অপারেশন। আমি খুব স্লোলি বুঝে যাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মিলিং অপারেশন। মিলিং হচ্ছে, মিলিং মেশিন তোমরা দেখেছো। মিলিং অপারেশন কি পড়িয়েছিলাম ওই দিন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ স্যার। পড়ায় নাই তো, না? না স্যার, বিষয় পড়ানো হয় নাই। ওকে। মিলিং অপারেশন আর টার্নিং অপারেশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, মিলিং অপারেশন হচ্ছে এক, না সরি, টার্নিং অপারেশন হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে টার্ন করে করে কাটে, সেই জন্য এটাকে আমরা টার্নিং বলি। আর মিলিং হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল থাকে না, এখানে রাদার মাল্টিপল পয়েন্ট কাটিং টুল থাকে। তোমরা মিলিং মেশিনে কাজ করেছো সোফার, আই আই বিলিভ। মিলিং মেশিনে দেখো কাটার গুলা গোল এবং দাঁত থাকে অনেকগুলা। সো ও সো মিলিং অপারেশন বেসিক্যালি ডান বাই মাল্টিপল পয়েন্ট কাটিং টুল দিয়ে করা হয়। আমরা মিলিং মেশিন, তোমরা যেহেতু দেখেছো, মেশিন সম্পর্কে একটু আলোকপাত করে নেই। এইটা কোথায় তোমরা ছবিটা দেখে বুঝতে পারবা, দিস ইজ দ্য মিলিং মেশিন। এখানে মিলিং মেশিনের এই যে, এখানে এই যে উপরে যেটা আছে এটাকে বলে ওভার আর্ম। ওভার আর্ম। আর এই দিকে যেটা লম্বা লম্বি একটা স্কেলিটনের মতো দাঁড়িয়ে আছে, এটাকে বলে কলাম। আর এটা হচ্ছে ওভার আর্ম। মানুষের যে হাত সামনের দিকে নিলে যেরকম হয়, সেই জন্য এটা উপরের দিকে আর্ম আছে, সেজন্য এটাকে ওভার আর্ম বলে। আর এটা মানুষের ব্যাকবোনের মতো, সেটাকে আমরা কলাম বলি। আর নিচে যেটা প্ল্যাটফর্ম আছে এটাকে বেইস বলি। আর এই জায়গাটা, এটা যদি আর্ম হয়, এটা যদি কলাম হয়, মানুষের সাথে কম্পেয়ার করলে এই সেট আপটা হচ্ছে নি, হাঁটু। হাঁটু উপরের দিকে করলে যেরকম হয়। সো এই হাঁটুর এখানে এই এই পুরা এই সেট আপটাকে আমরা হাঁটু বা নি বলি। আবার নিয়ের মধ্যে, নিয়ের উপরে আরেকটা আছে, এটা একদিকে এই ক্রস ওয়াইজ স্লাইড করতে পারে, এটা হচ্ছে স্যাডেল। স্যাডেল এটা ক্রস ওয়াইজ দিতে পারে। আর এখানে একটা আছে টেবিল। এই টেবিলটার এই সাইডে হ্যান্ড হুইল আছে, এই হ্যান্ড হুইল ঘোরালে টেবিল এই দিকে লঙ্গিচুডানাল ফিড। তাহলে আর নিটা, এখানে একটা লিভার আছে, এই যে দেখো, লিভারটা ঘোরালে এই নিটা উপরে নিচে উঠতে। মিলিং মেশিনে ওয়ার্ক পিস নর্মালি আমরা টেবিলের উপরে সেট করি। তাহলে ওয়ার্ক পিস টেবিলের উপর সেট করলে টেবিল দিয়ে আমি লঙ্গিচুডানাল মুভমেন্ট করাতে পারি, স্যাডেল দিয়ে ক্রস মুভমেন্ট করাতে পারি, আর নি দিয়ে ভার্টিক্যাল মুভমেন্ট করাতে। তাহলে ওয়ার্ক পিস যদি টেবিলে থাকে, তাহলে ওয়ার্ক পিস ক্যান হ্যাভ 3 degrees of freedom. ওয়ার্ক পিস 3 দিকে
তাহলে টেবিল দিয়ে লঙ্গিচুডাল মুভ করতে পারে, স্যাডেল দিয়ে ক্রস মুভ করতে পারে এবং নি দিয়ে ভার্টিক্যাল মুভ। তাহলে ওয়ার্ক পিস 3 দিকে মুভ। আর কাটারটা কোথায় থাকে? এই মেশিনটাকে, এটা হচ্ছে স্পিন্ডেল। এই মেশিনটাকে আমরা বলি হরিজন্টাল স্পিন্ডেল নি অ্যান্ড কলাম টাইপ মিলিং মেশিন। এই স্পিন্ডেলটা, এখানে স্পিন্ডেলটা হরিজন্টাল, সেজন্য এটাকে হরিজন্টাল স্পিন্ডেল আছে। হরিজন্টাল স্পিন্ডেল, এটা হচ্ছে নি আছে এবং পিছনে কলাম আছে, সেজন্য এটাকে হরিজন্টাল স্পিন্ডেল নি অ্যান্ড কলাম টাইপ মিলিং মেশিন। আচ্ছা, এটা তো একটা মেশিনের ছবি। এই ছবিটাকেই আমরা একটা স্কেমেটিক ডায়াগ্রামে নিয়ে আসি। দেখো তো এখানে এগুলার সাথে মিলে কিনা। এইটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে স্পিন্ডেল, আর এটা হচ্ছে ওভারআর্ম। ওভারআর্ম, তারপরে এখানে আছে টেবিল, টেবিলটা লঙ্গিটিউডিনাল ফিড দেয়। এটা হচ্ছে স্যাডেল, স্যাডেল ক্রস ফিড দেয়, দেখো সাইন দেয়া আছে। আর এইটা হচ্ছে নি, এটা লিভার দিয়ে ঘুরালে এটা উপরে নিচে যেতে পারে। সো ওয়ার্ক পিস এটার উপরে রাখলে, টেবিলের উপরে রাখলে ওয়ার্ক পিস এটা দিয়ে লঙ্গিচুডাল ফিড দিতে পারে, স্যাডেল দিয়ে ক্রস ফিড দিতে পারে, এটা দিয়ে ভার্টিক্যাল ফিড দিতে পারে। আর এটা হচ্ছে হরিজন্টাল স্পিন্ডেল, আর এটা হচ্ছে কলাম, নিচেরটা হচ্ছে বেস। সো এটাকে আমরা প্লেন নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিন বলি। এবং স্পিন্ডেলটা যদি হরিজন্টাল হয় তাহলে এটা হরিজন্টাল স্পিন্ডেল নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিন। আবার একই সেটআপে প্রশ্ন আছে? ওকে, একই সেটআপে এই হরিজন্টাল স্পিন্ডেলটা যদি না থাকে এবং ওভারআর্মটা যদি না থাকে, তার পরিবর্তে একটা ভার্টিক্যাল স্পিন্ডেল যদি লাগিয়ে দেয় এরকম, তাহলে এই মেশিনটাকেই হরিজন্টাল স্পিন্ডেল আর বলবো না, রাদার ভার্টিক্যাল স্পিন্ডেল নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিন। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? হরিজন্টাল স্পিন্ডেলটা থাকবে না, ওভারআর্মটাও থাকবে না, তার পরিবর্তে একটা ভার্টিক্যাল স্পিন্ডেল যদি থাকে, আর এই টেবিল স্যাডেল এন্ড নি একই রকম থাকবে, কলাম টলাম সবকিছু একই থাকবে, শুধু হরিজন্টাল স্পিন্ডেলের পরিবর্তে ভার্টিক্যাল স্পিন্ডেল যদি আসে, তখন ওই মিলিং মেশিনটাকে আমরা ভার্টিক্যাল স্পিন্ডেল নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিন। Can you understand the difference between horizontal spindle and vertical spindle knee and column type milling machine? স্যার Okay. আচ্ছা, এখন আরো একটু ছবি এবং আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ব্রড কম্পোনেন্টস অফ দ্য মিলিং মেশিন। ছোটখাটো কম্পোনেন্টস নিয়ে আমরা ডিসকাস করছি, শুধু বড় বড় কম্পোনেন্টস যেগুলা দিয়ে মুভমেন্ট তৈরি করে সেগুলো আমরা দেখছি। এখন এটা আরেকটা ছবি, দেখো একই মিলিং মেশিন। মিলিং মেশিনের আবার একটু পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে what is this? ওভারআর্ম। ওভারআর্ম। আর এটা হচ্ছে টেবিল, টেবিলের এই জায়গায় আছে স্যাডেল আর নিচে আছে নি। এখন দেখো টেবিলটা একটু বাঁকা করা অবস্থায় আছে, এখানে আসলে একটা সুইভেল প্লেট থাকে। টেবিলের নিচে একটা সুইভেল প্লেট যদি থাকে, তাহলে ওই হরিজন্টাল স্পিন্ডেল নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিনটাকে ইউনিভার্সাল নি এন্ড কলাম টাইপ। যদি কোনো মিলিং মেশিনে, হরিজন্টাল স্পিন্ডেল মিলিং মেশিনে যদি সুইভেল প্লেট থাকে, তাহলে ওইটাকে ইউনিভার্সাল মেশিন, ইউনিভার্সাল নি এন্ড কলাম মিলিং মেশিন।
কেন ইউনিভার্সাল বলছি? কারণ টেবিলটাকে ভার্টিক্যাল এক্সিস এর রেসপেক্টে +-45 ডিগ্রি পর্যন্ত রোটেট করানো যায়। তাহলে এটা দিয়ে আমরা হেলিক্যাল গিয়ার বা হেলিক্যাল স্লট এগুলা কাটতে পারবো। সেই জন্য এটাকে ইউনিভার্সাল নিয়ে কলামটা একদিকে। আর এই যে হরিজন্টাল স্পিন্ডেল বললাম না, এই হরিজন্টাল স্পিন্ডেলটা আছে। হরিজন্টাল স্পিন্ডেলে এখানে তো টেবিলের উপরে ওয়ার্ক পিস রাখি, আর হরিজন্টাল স্পিন্ডেলে আসলে কাটার লাগে। হয়েছে একটাও না। হ্যাঁ, কিছু বলছো? আমি রোল নাম্বার ওপেন করা আছে, মিউট করে দিচ্ছি। ওকে, সো ইউনিভার্সাল মিলিং মেশিনে টেবিলের নিচে কি থাকে বলুন স্যার? হ্যাঁ, ইউনিভার্সাল মিলিং মেশিনে টেবিলের নিচে কি থাকে বলুন স্যার? টেবিলের টেবিলের নিচে কি থাকে আর কি? সুইভেল প্লেট। সুইভেল প্লেট হচ্ছে যেটা রোটেট করে। এই যে দেখো এখানে একটু ইয়ে আছে না, শাইনিং করতেছে, একটা সুইভেল প্লেট, একটা সার্কুলার প্লেট আছে, এটা রোটেট করতে পারে। তাহলে তখন এই মেশিনটাকে ইউনিভার্সাল রোটেট করতে পারলে টেবিলকে একটা অ্যাঙ্গুলার পজিশন দেওয়া যায়। সেজন্য হেলিক্যাল গ্রুপ বা অ্যাঙ্গুলার স্লট, স্প্লাইন শ্যাফট, এই ধরনের কাজগুলো আমরা এটাতে করতে পারি। আর দেখো, এই যে এই লম্বা ওভার আর্ম আছে, ওভার আর্মের এদিকে একটা ঝুলন্ত আছে, এদিকেও একটা ঝুলন্ত কিছু আছে, এইগুলাকে বলে সাপোর্ট। আর কাটারটা লাগানো হয়েছে, দেখো এই জায়গায়, এটা হচ্ছে কাটার, দাঁতওয়ালা কাটার থাকে। কাটারটা একটা শ্যাফটের মধ্যে লাগানো হয়েছে। এই শ্যাফটটাকে বলে আরবর। এখানে লেখা আছে দেখো, ARBOR, আরবর। তাহলে আরবরের এই জায়গায় কাটার লাগে। আরবরের এই জায়গায় কিভাবে কাটার লাগানো হয় সেটারও একটা ব্যাখ্যা আছে। এবং আরবারটা যেহেতু লম্বা, তার সেলফ ওয়েটে যাতে এটা ঝুলে না যায়, সেই জন্য এইদিকে একটা সাপোর্ট আছে, দরকার হলে মাঝখানে আরেকটা সাপোর্ট। তাহলে কাটারটা এখানে লাগিয়ে এই আরবারটাকে এই দুইটা সাপোর্ট দিয়ে ধরে রেখে স্পিন্ডেল ঘোরালে এই কাটার ঘুরবে। কাটার ঘোরালে তারপরে এখানে ওয়ার্কপিস থেকে ম্যাটেরিয়াল কাটবে। এটা, এই ছবিটা গিয়ার কাটার ছবিতে আছে। এটা কিন্তু মিলিং মেশিনে গিয়ার ছাড়াও আরো অনেক ধরনের জিনিস কাটা যায়, সেগুলো আমরা ডিসকাস করি। তাহলে আরবরে কিভাবে কাটার, আরবর কি, সেটা আমরা একটু দেখি। আরবর আছে দেখো এখানে। আরবর, এটা দুই ধরনের আরবর আছে। একটা হচ্ছে লং আরবর, আর একটা হচ্ছে শর্ট। স্টাইল এ হচ্ছে শর্ট আরবর, স্টাইল বি হচ্ছে লং। এই আরবরটা, এই জায়গায় যে টেপার আছে এবং টেপারটা স্পিন্ডেলের হুইলের ভিতরে ঢুকানো হয়। আর এই যে দেখো এখানে এই অনেকগুলা এই যে দাগ দাগ করা আছে না, এরকম দাগ দাগ, এইগুলা আসলে এটার ভিতরে আরেকটা শ্যাফট আছে। এই শ্যাফটের মধ্যে এই এই এইগুলাকে বলে স্পেসার। এই স্পেসার গুলা একটা একটা করে ঢুকিয়ে দেয়। আমরা একটু আঁকার চেষ্টা করি। এটা কি হয়, স্পেসার গুলা হচ্ছে এরকম।
আচ্ছা, তাহলে এইটার ভিতরে একটা শ্যাফট আছে, এই শ্যাফটের মধ্যে এই স্পেসার গুলা দেয়া হয়। এই স্পেসারের উইডথ এরকম হয় এবং এই উইডথটা ভেরি করে। দেখো এখানের এই স্পেসারের উইডথটা একটু বড়, আবার এখানে স্পেসারের উইডথ আবার ছোট। ওকে, সো এই ছোট বড় স্পেসারের মধ্যে তারপর সাপোজ এইটুকু স্পেসার এই শ্যাফট থেকে তুলে নিয়ে তারপরে কাটারটাকে এখানে ঢুকিয়ে দিয়ে তারপরে এই দিকে আরো স্পেসার গুলা ঢুকালে তাহলে এই মাঝখানে আমরা ইজিলি কাটারটা ঢুকিয়ে দিতে পারি। বুঝতে পেরেছো তাহলে কাটার কিভাবে একটা আর্বরে সেট করে? জি স্যার। বুঝছো কি? এই স্পেসার গুলা সবগুলা খুলে ফেলতে পারি বা অর্ধেক খুললাম, যেখানে আমি কাটারটা লাগাতে চাই এটুকু পর্যন্ত স্পেসার খুলে তারপরে কাটার গুলোর মধ্যে সেন্টার হোল থাকে, কাটারটা ঢুকিয়ে দিয়ে এরপরে বাকি স্পেসার গুলো ঢুকিয়ে তাহলে এখানে স্পেসারের উইথ কম বেশি থাকে, সেই জন্য আমি কাটারটাকে ওইটার কম্বিনেশন দিয়ে যে কোনো জায়গায় সেট। বুঝতে পারছো কি এটা? জি স্যার। Okay. তারপরে আমাদের আছে এটা শর্ট আরবারও একই কাজ করা যায়, কিন্তু শর্ট আরবারে আরেকটা সুবিধা আছে। শর্ট আরবারে যেরকম এখানেও কাটার লাগাইতে পারি, আবার ইচ্ছা করলে একেবারে মাথায়ও কাটার লাগাই। মাথায় কাটার লাগাইলে আমরা ওই যে সামনের দিকে ফেসিং করতে পারি। সো শর্ট আরবারের একটা সুবিধা আছে, কারণ শর্ট আরবারের ছোট আরবার যেহেতু এটা ঝুলে পড়ার সম্ভাবনা কম, সেই জন্য সামনের দিকে সাপোর্ট দরকার হয়। শর্ট আরবারের অনেক অ্যাপ্লিকেশন আছে, লং আরবারের অ্যাপ্লিকেশন আছে, উইল কাম লেটার অন। আচ্ছা, তারপরে মিলিং অপারেশনের আগে আমরা কাটার গুলা নিয়ে একটু পরিচিত হই। কাটার গুলা দেখো বিভিন্ন এখানে মেশিনে দেবো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এক ধরনের টুল ইউজ করা হয়। মিলিং মেশিনে কিন্তু তা করা হয় না, মিলিং মেশিনে বিভিন্ন ধরনের টুল আছে এবং প্রত্যেকটা টুলের সেন্টার হোল আছে। দেখো সেন্টার হোল আছে, এখানে সেন্টার হোল আছে, এখানে সেন্টার হোল আছে। সো সবগুলা কাটারের সেন্টার হোল আছে। কেন সেন্টার হোল আছে? কারণ কাটার গুলাকে আমরা ইয়েতে লাগাবো, ওই আরবরে লাগাইতে হয়, সেই জন্য সেন্টার হোল। এবং সবগুলোরই দাঁত আছে, আলাদা আলাদা বিভিন্ন ধরনের দাঁত আছে। সো মিলিং মেশিনের কাটিং প্রসেসটা ইজ নট এ কন্টিনিউয়াস কাটিং প্রসেস, এটা হচ্ছে ইন্টারমিটেন্ট কাটিং প্রসেস। তাহলে মিলিং মেশিনের কাটে একটা দাঁত দিয়ে কেটে তারপরে আরেকটা দাঁত দিয়ে কাটে তারপরে আরেকটা দাঁত, এরকম ঘুরতে ঘুরতে কাটে। এবং এই মিলিং মেশিনের কাটার গুলা এতগুলা কাটার হয় কারণ হচ্ছে কাটারের শেপ দিয়ে আমরা ওয়ার্ক পিসের শেপ তৈরি করতে পারি। কাটারের শেপ যেরকম ওয়ার্ক পিসের শেপ সেরকম। সো আমি কি ধরনের ওয়ার্ক পিস এই কাটার দিয়ে তৈরি করছি, সেই ধরনের আহ, তৈরি করার জন্য যে কাটারটা ইউজ করব সেটার নাম সেই অনুযায়ী হয়। তাহলে কাটারের নামকরণ হয় এই কাটার দিয়ে যে ধরনের ওয়ার্ক পিস তৈরি হচ্ছে সেই সেটা অনুসারে। যেমন এটা স্প্লিটিং কাটার, মানে কেটে ফেলবে আর কি। তারপরে কোনোটা আছে কিওয়ে কাটার, কোনোটা আছে ফেস মিলিং কাটার, কোনোটা আছে সাইড মিলিং কাটার। এগুলা কাটারের বিভিন্ন নাম আছে। আবার এই নিচের দিকে দেখো কতগুলা আছে, এগুলার আবার সেন্টার হোল নাই, এগুলার অনেকটা ড্রিল টুলের মতো আছে। এই কাটার গুলো আবার ইউজ করে ফর
এই কাটার গুলা ইউজ করে ফর ভার্টিক্যাল স্পিন্ডেল নিয়ে কলাম টায়ার মিলিং। যদি ভার্টিক্যাল স্পিন্ডেল হয় তাহলে আমরা ওই ভার্টিক্যাল স্পিন্ডেলে এই শ্যাংটা লাগিয়ে দিতে পারি। সেই জন্য এই ড্রিল টুলের মতো যেগুলা আছে এগুলা হচ্ছে ভার্টিক্যাল স্পিন্ডেলের জন্য কাট। সো কাটার মোটামুটি বোঝা গেল মিলিং মেশিনে। আচ্ছা, ওকে ওকে। এখন এই মিলিং মেশিনে কি ধরনের অপারেশন করা যায় এগুলার এখানে কয়েকটা ছবি দেয়া আছে। তাহলে এই ছবিগুলো দেখে আমরা অপারেশন গুলা টিপিক্যাল few milling operations are given here. Some milling operations এখানে লেখা আছে, দেখো। এটা দেখো, দিস ইজ এ কাটার। এটা আরবোরের মধ্যে লাগানো আছে। এটা আরবোরের মধ্যে লাগানো আছে। এটা আরবোর দিয়ে হরিজন্টাল স্পিন্ডেলে ঘুরছে, ওকে, ঘুরছে। আর এইটা ফিড দিচ্ছি আমরা এইদিকে ফিড দিচ্ছি। কি দিয়ে ফিড দিচ্ছি? টেবিল দিয়ে ফিড দিচ্ছি। তাহলে আরবোরে কাটার ঘুরছে, আমি টেবিল দিয়ে ওয়ার্কপিসটা দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। সো এই ম্যাটেরিয়ালটা কেটে পড়ে যাচ্ছে। এটা দিয়ে স্ল্যাব তৈরি হয় বা একটা ফ্ল্যাট প্লেট তৈরি হয়। তো এইটাকে বলে স্ল্যাব অর প্লেন মিলিং, প্লেন মিলিং বা স্ল্যাব। আর এই মিলিং কাটারটাকে বলে স্ল্যাব মিলিং কাটার, বিকজ এই কাটার দিয়ে স্ল্যাব তৈরি হচ্ছে বা একটা প্লেন সারফেস তৈরি হচ্ছে, সেজন্য এটাকে স্ল্যাব মিলিং কাটার। অলরাইট, ওকে। তারপরে তুমি দেখো, এটা আরেকটা কাটার। এটা দেখো কিওয়ে মিলিং কাটার। এই কাটারটার নাম হচ্ছে কিওয়ে মিলিং কাটার। এটা দিয়ে কিওয়ে চাবির ওয়ে তৈরি করে, কিওয়ে মিলিং কাটার। এটাও দেখো কাটারটা, এটার মধ্যে অনেক পার্থক্য। এই কাটারটা একটা দাঁতের মতো, গিয়ারের মতো আছে। এটা আরবোরের মধ্যে লাগানো হয়। আরবোর স্পিন্ডেল দিয়ে আরবোরকে ঘুরিয়ে আমরা টেবিল দিয়ে যদি লঙ্গিচুরাল ফিড দেই তাহলে এখানে একটা স্লট তৈরি হয়। এই জন্য এটার নাম হচ্ছে স্লট আর কিওয়ে মিলিং। এটা কিওয়ে তৈরি করছে বা স্লট তৈরি করার জন্য এটা মিলিং। এবং এই কাটারের নাম তখন কি স্লট বা কিওয়ে মিলিং কাটার অথবা স্লট মিলিং কাটার, এরকম নাম পাওয়া। আচ্ছা, এখন এটাতে আসি। এটা হচ্ছে ফর্ম মিলিং। ফর্ম মিলিং, এই কাটারটার যেরকম শেপ আছে সেরকম শেপে ওয়ার্কপিস এখানে তৈরি হয়। সো সো এটাকে যেই ফর্মের আছে সেই ফর্মের, সে অপোজিট ফর্মের তৈরি হয়, সেই জন্য সেটাকে ফর্ম মিলিং বলে। এবং এই কাটারকে ফর্ম মিলিং কাটার। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আমরা এইটাতে আসি, ফেস মিলিং। ফেস মিলিং, ফেস মিলিং, এই কাটারটা, এটা কি আরবোরে লাগানো হয়েছে? এটা লং আরবোরে লাগানো হয় নাই, রাদার শর্ট আরবোরে লাগানো হয়েছে। বোঝা যাচ্ছে না? শর্ট আরবোরে লাগানো হচ্ছে। সো শর্ট আরবোরের মাথায় ঘুরছে। সো এখানের সারফেস থেকে ম্যাটেরিয়াল, এই ফ্ল্যাট সারফেস থেকে ম্যাটেরিয়াল কেটে যাবে। তাহলে এটা ফেসিং হয়ে যাচ্ছে না? এটা কি বুঝতে পেরেছো? শর্ট আরবোর কোথায় আছে? শর্ট আরবোরের মাথায় যদি একটা ফেস মিলিং কাটার লাগাই তাহলে এরকম দাঁড়াবে না? এরকম দাঁড়াবে না? বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। তাহলে এটা দিয়ে আমরা টেবিলটা যদি ওয়ার্ক পিসটা যদি টেবিল দিয়ে এদিকে ফিট দেই
তাহলে এখানে ফেসিং অপারেশন হয়ে যায়, কিন্তু কাটারটা লাগাইতে হবে শর্ট আর্ম। আচ্ছা, এইটা আবার দেখি সাইড মিলিং কাট। সাইড মিলিং, এই কাটারটা আছে না, এই যে এই কাটারটা, এই কাটারের এই সাইড, ভিতরের সাইডটা হচ্ছে আসে কাটিং এজ, বাইরের সাইডটা কাটিং এজ। এটা হরিজন্টাল স্পিন্ডেলে বসানো হয়েছে, আর বোর্ড দিয়ে বসানো হয়েছে। এখন দেখো এইটা আমরা এই দিকে ফিড দিলে এখানের একটা অংশ, সাইডের অংশটা কাটা যায়। সো এটাকে সাইড মিলিং, অথবা এই কাটারটাকে সাইড মিলিং কাট। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ছবিটা মোটামুটি ক্লিয়ার হয়। আর এইটাকে বলি হ্যান্ড মিলিং। হ্যান্ড মিলিংটা হচ্ছে কি, প্রথমে একটা হোল করে নিতে হয়, নিয়ে এই কাটারটা ঢুকিয়ে তারপরে এইদিকে ফিড দিলে আমরা এদিকে আস্তে আস্তে এই অংশটুকু বেড়ে যায়, এদিকে স্লট, ইন্টারনাল স্লট তৈরি। তো এটাকে আমরা হ্যান্ড মিলিং। সো আমরা কিছু মিলিং প্রসেস দেখলাম। আচ্ছা, আমরা আবার একটু রিভিউ করি। আমরা প্রথমে মিলিং মেশিনের কম্পোনেন্ট গুলা ডিসকাস করেছি। মিলিং মেশিনের কম্পোনেন্ট ডিসকাস করতে যে দুই ধরনের মিলিং মেশিনের কথা বলেছি, একটা হচ্ছে হরিজন্টাল স্পিন্ডেল আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্পিন্ডেল। আবার দুই ধরনের মধ্যে আবার হরিজন্টাল স্পিন্ডেলকে আবার বলেছি যে এটার টেবিলের নিচে যদি সুইভেল প্লেট থাকে তখন এটাকে আমরা ইউনিভার্সাল মিলিং তাহলে। এবং মিলিং মেশিনের কম্পোনেন্টের মধ্যে ওভার আর্মের সাথে একটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আর্বর। আর্বর মিলিং মেশিনের অংশ না, বাট ইটস এন অ্যাক্সেসরিজ। সেটাকে কাটারকে করার জন্য এই আর্বরটাকে লাগে। কাটারটাকে ধরার জন্য আমরা আর্বরটাকে লাগানো হয়েছে। তারপরে আমরা কাটার সম্পর্কে কিছুটা ডিসকাস করেছি। হরিজন্টাল স্পিন্ডেলের জন্য এক ধরনের কাটার, ভার্টিক্যাল স্পিন্ডেলের জন্য আরেক ধরনের কাটার। কাটার গুলা হরিজন্টাল স্পিন্ডেল কাটার গুলাতে সেন্টার হোল থাকে এবং দাঁত টিতে থাকে, আর এগুলা মধ্যে হচ্ছে শ্যাঙ্ক ভার্টিক্যাল স্পিন্ডেলে দেওয়ার জন্য। তারপরে এটা আমরা স্কিপ করে গেছি, এখানে কিছু মিলিং অপারেশন আমরা ডিসকাস করেছি। তারপরে আর্বর কি, দুই ধরনের আর্বর আছে। আর্বরের স্টাইল এ, স্টাইল বি। আর্বরের মধ্যে কিভাবে কাটার সেট করা যায়, সেখানে স্পেসারের ভূমিকা কি, সেগুলা নিয়ে ডিসকাস করা হয়েছে। এই শর্ট আর্বরের আরেকটা অ্যাপ্লিকেশন আমরা ডিসকাস করি, এটাকে বলে ফ্লাই কাটিং। এটা হচ্ছে ফ্লাই কাটিং। ফ্লাই কাটিংটা কিভাবে করা হয় আমরা যদি একটু চিন্তা করি, এই শর্ট আর্বরের মাথায় একটা টুল বিট লাগানো হয়। এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের মতোই, কিন্তু এই জায়গাটা একটু রাউন্ড। এখন যদি শর্ট আর্বরের মাথায় বা এই জায়গায় লাগানো হয়েছে, এখন যদি স্পিন্ডেলটা ঘুরে, ঘুরলে এটা চারিদিকে ঘুরবে না। ঘোরার সময় তাহলে এটা ফ্লাই করে করে এই জায়গা থেকে একবার ঘুরে এসে এই জায়গা থেকে মেটেরিয়াল রিমুভ করবে, আবার ঘুরে এসে এই জায়গা থেকে মেটেরিয়াল রিমুভ করবে। তো এটাকে যেহেতু ফ্লাই করে করে এসে কাটে, সেই জন্য এটাকে ফ্লাই কাটিং, ফ্লাই কাটার বলে। এবং এই কাটারটাকে ফ্লাই কাটার, এবং এই কাটিং প্রসেসটাকে ফ্লাই কাটিং প্রসেস। আচ্ছা,
এটা এখন এই ফ্লাই ফ্লাই করার কি দরকার সেটা আমরা এখন ডিসকাস করবো। আমরা মিলিং অপারেশন অনেক কিছু দেখেছি, কিন্তু আমরা ফ্লাই কাটিং এর কেন দরকার সেটা আমরা এখন ডিসকাস করব। আমাদের মাঝে মাঝে গিয়ার আছে না, গিয়ার গুলা মাঝে মাঝে গিয়ার অনেকদিন চলার পরে গিয়ারের দাঁতের ভিতরের অংশ ক্ষয় হয়ে যায়, ভিতরের অংশ ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হয়ে গেলে এটা রিপেয়ার করার দরকার। রিপেয়ার করার দরকার হলে আমি এটা ফেলে দিব না, এই গিয়ারটা রিপেয়ার, দাঁতের ভিতরের অংশ যেহেতু ক্ষয় হয়ে গেছে, ওখানে মেটাল গলিয়ে ওটার ভিতরে ঢেলে দিলে ওটা সলিডিফাই হয়ে গেলে তাহলে ওই ক্ষয়টা কভার হয়ে, কিন্তু ক্ষয়টা কভার হয়ে গেলে কি দাঁতের যে প্রোফাইল থাকার কথা সেই প্রোফাইল থাকবে না। তো সেই প্রোফাইল তৈরি করার জন্য এরকম একটা টুল বিট বানানো হয়। টুল বিটের এই এই যে এই দিকের প্রোফাইলটা যেটা আছে সেই প্রোফাইলটা ওই গিয়ার টিথের মধ্যে ভিতরে যে প্রোফাইলটা থাকার কথা ছিল সেরকম একটা প্রোফাইলের টুল। সো যেখানে আমরা ক্ষয় হয়ে গেছে সেখানে আমরা মেটাল ডিপোজিট করেছি, সেই মেটাল ডিপোজিট থেকে মেটাল কিছু সরিয়ে ওরকম শেপ দেওয়ার জন্য আমরা এরকম ফ্লাই কাটার, এই ফ্লাই কাটার ওই গর্তের ভিতর থেকে কিছু কিছু অংশ ফ্লাই করে করে এটা কেটে ওই শেপটাকে তৈরি করে। এই জন্য আমরা ফ্লাই কাটিংটা ইউজ, পরীক্ষায় মাঝে মাঝে আসে ফ্লাই কাটার কি, ফ্লাই কাটার কেন ইউজ করা হয়, অ্যাপ্লিকেশন কোথায়। ওকে, বুঝতে পেরেছ? जी सर। তাহলে মোটামুটি মেইলিং এর অংশ আমরা বলেছি। আর মেইলিং বেসিক্যালি দুই ধরনের বাই প্রিন্সিপাল। এই যে দেখো, এটাকে একটা বলে ডাউন মেলিং, আর একটা হচ্ছে আপ মেলিং। দুটেই মেলিং, কিন্তু একটা ডাউনওয়ার্ড হয় একটা আপওয়ার্ড। দেখো এই কাটারটা, দেখো এই কাটারের দাঁতটা এইদিকে না, দাঁতটা ডান দিকে, ডান দিকে দাঁত, তাহলে এটা রোটেট করছে এইদিকে আর ফিড দিচ্ছি এইদিকে। একটু আবার দেখি, কাটার আরবরে লাগিয়ে কাটারটা দাঁতের এইদিকে, দাঁতটা এইভাবে টানছে আর ফিড এদিকে দিচ্ছে। এখানেও দেখো ফিড এদিকে দিচ্ছি, কিন্তু কাটারটা ঘুরছে এইদিকে। তাহলে দাঁতগুলা এইদিকে দিয়ে এদিকে নামছে, কাটারটা এইটা আবার এদিক থেকে এদিকে উপরের দিকে উঠছে। সো এটা যেহেতু উপরের দিকে উঠছে এটাকে আপ মিলিং বলবো, আর এটা যেহেতু নিচের দিকে নামছে এটাকে ডাউন মিলিং বলবো। বুঝতে পেরেছো? আবার বলি, এই দাঁতটা কাটারটা এই দিকে ঘুরে আর ফিড এইদিকে দেয়, তাহলে কাটারের রোটেশন এবং ফিডের ডিরেকশন অপোজিট ডিরেকশন। আবার এইদিকে দেখো কাটারের রোটেশন ডিরেকশন এবং ফিড মুভমেন্টের ডিরেকশন একই দিকে, তাহলে এটাকে আমরা ডাউন মিলিং বলি আর এটাকে আপ মিলিং। কাটার একই কাটারটাই আমরা একটা উল্টা দিকে করে একটা একই দিকে। আপ মিলিং এ দেখো এই দাঁতগুলা এই দিক থেকে কেটে নিয়ে যায়। প্রথমে যেহেতু এদিকে ফিড দিচ্ছি এটা এদিকে আসছে, বা দিকে আসছে। তো এখানে চিপটা প্রথমে প্রথমে এই জায়গাটা চিকন থাকবে, যেহেতু এটা বা দিকে যাচ্ছে এটা যেতে যেতে আস্তে আস্তে মোটা হয়ে যায়, তাই না? তাহলে চিপটা আপ মিলিং এর সময় চিপটা ইনিশিয়ালি চিকন থাকে, আস্তে আস্তে এটা বড় হতে থাকে, কারণ হচ্ছে ফিড এদিকে দেই। তো
এটা যেহেতু ম্যাটেরিয়াল কেটে উপরের দিকে নিয়ে যায় সেজন্য এটাকে আপ মিলিং বলে। আবার এখানে দেখো ডাউন মিলিং এর দাঁতটা এসে এই জায়গায় ইনিশিয়াল থিকনেস একটু বেশি থাকে, দাঁতটা এসে এখানে হিট করে, এই জায়গায় হিট করে, কিন্তু ফিড যেহেতু এদিকে দিচ্ছি এটা সরে আসে, তাহলে এই চিপটা আস্তে আস্তে এদিকে চিকন হতে থাকে। তাহলে ইনিশিয়ালি অনেক বেশি ইয়া থাকে, চিপ থিকনেস বেশি থাকে এবং ফাইনালি কমে যায়। আর আপ মিলিং এর সময় ইনিশিয়ালি কম থাকে, ফাইনালি বেড়ে যায়। বুঝতে পারছো কি এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আপ মিলিং এর ডাউন মিলিং এ এটা বেসিক পার্থক্য। আর হচ্ছে আপ মিলিং এর সময় এই দাঁতটা এখানে মেটেরিয়ালের ভিতরে পেনিট্রেট করে মেটেরিয়ালকে উপরের দিকে টানা শুরু করে, মানে টানার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়, তাই না? এখানে একটা অ্যাঙ্করের মতো আংটা দিয়ে উপরের দিকে টানছে, এরকম একটা অ্যাটিচিউড তৈরি হয়, তাই না? তো সেই জন্য এই মেটেরিয়ালটাকে ক্ল্যাম্পিং করতে হয় খুব ভালো করে। সো হায়ার ক্ল্যাম্পিং ফোর্স রিকোয়ার্ড, যাতে করে এটা টেনে ওয়ার্ক পিসটাকে ওই ছুটে না ফেলতে পারে। কারণ এই দাঁতটা এখানে এসে যখন এই জায়গায় আটকায়, তার মানে এটা আহ, ইয়েটাকে উপরের দিকে টানছে, সো অ্যাঙ্কার করে টানছে। সো সেই জন্য যাতে এটাকে লুজ না করতে পারে বা উঠে নেওয়া না যেতে পারে, সেই জন্য গ্রেটার ক্ল্যাম্পিং ফোর্স। আর এটার ক্ষেত্রেও ক্ল্যাম্পিং ফোর্স লাগবে, কিন্তু এত বেশি লাগবে না, কারণ এটা এই দিকে ধাক্কা দেয়, এদিকে এসে ধাক্কা দেয়। সো এদিকে ধাক্কা দেয়, কিন্তু ধাক্কা দিলে একটা কাগজের উপরে তুমি দেখো, একটা যদি কাগজের উপরে আঙ্গুল দিয়ে, একটা লম্বা কাগজের উপরে আঙ্গুল দিয়ে হঠাৎ করে একটা ইম্প্যাক্ট দাও, তাহলে দুই সাইডটা বাঁকা হয়ে যায় না, উপরের দিকে উঠে যায়। এখানেও তাই হয়, এখানে কন্টিনিউয়াস ইম্প্যাক্ট হতে থাকে। তাহলে ইম্প্যাক্ট হলে এইটা এই ওয়ার্ক পিসটা এইদিকে, ডেফিনেটলি একটা হার্ড ম্যাটেরিয়াল ওইদিকে যাবে না, কিন্তু এই ওয়ার্ক পিসটা এইদিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি। তো ওইটাকে রেজিস্ট করার জন্য আমরা ক্ল্যাম্পিং ফোর্স দিয়ে দিলে আমরা ওইটা যায় সহজে সরে। সো এই দুইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আরো একটা ডিফারেন্স আছে, সেটা আর আমরা পরে ডিসকাস করি। এখানে দেখো এই কথাগুলাই এখানে আছে, ওকে, এখানে লেখা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের একটু বলা দরকার, বুঝতে পারো কিনা জানি না। সেটা হচ্ছে আমাদের এই যে টেবিলটা যে মুভ করে, টেবিলটা যে এদিকে মুভ করছে, সেই টেবিলটা মুভ করার জন্য টেবিলটা হ্যান্ড হুইল দিয়ে রোটেট করাইতে হয়, তাই না? হ্যান্ড হুইল দিয়ে রোটেট করলে টেবিলটা লঙ্গিচুরাল মুভমেন্ট দেয়, ফিট হয়ে যায়। আচ্ছা, হ্যান্ড হুইল দিয়ে যদি আমরা মুভ করাই, আমি হ্যান্ড হুইলটা ঘুরালাম, টেবিল যায় সোজা। তা কেন যায়? কারণ হচ্ছে ভিতরে নাট এন্ড স্ক্রু মেকানিজম আছে। হ্যান্ড হুইলটা ঘোরানো মানে ভিতরে একটা স্ক্রু ঘোরানো, ওইটার সাথে নাট আছে। সো স্ক্রুটা ঘোরালে নাটের সাথে লেগে এই টেবিলটাকে লংগিচুরালে বা লিনিয়ার মুভমেন্ট দেয়, তাই না? ইয়েস স্যার। এখন ওই যে এটা ভিতরে যে স্ক্রু এবং নাট আছে, স্ক্রুর পিচ এবং নাটের পিচ দুটাই সমান হওয়ার কথা, তাই না? সমান হইলে একেবারে টাইট ফিট তৈরি হচ্ছে, সো একটু ঘুরাইলেই সে সামনে পিছনে যাবে। কিন্তু নর্মালি এই দুটার পিচ গুলা সমান হয়। স্ক্রুর পিচটা একটু ছোট হয় আর নাটের পিচটা একটু বড়। তাহলে কি হয়, ওই একটু ঘুরালে এটার মধ্যে একটা লুজনেস থাকে,
এটা ইচ্ছা করেই রাখা হয় ব্যাকল্যাশ, কি ওটাকে আহ, একটু লুজ রাখা। তো এখন দেখো এই আপ মিলিং এর সময় এই এই দাঁতটা এটাকে ফেলে রাখছে না, ধাক্কা দিয়ে রাখছে। তাহলে এখানে যে লুজনেস থাকার কথা ওয়ার্ক পিসে, সেটা আর থাকতে পারবে না, কারণ টুল এটাকে কন্টিনিউয়াস পুশ করে রাখছে। কিন্তু এটার ক্ষেত্রে এটা তো আর পুশ করে না, এটা এদিকে কেটে যাচ্ছে। তো এটা লুজনেস এর জন্য এটাতে একটা এফেক্ট তৈরি, সেই জন্য আমরা আপ মিলিংটাই প্রেফার করে থাকি। বুঝতে পেরেছ? জি স্যার। সো এই হলো আমাদের মিলিং অপারেশন। আচ্ছা, মিলিং অপারেশনে দেখো এখানে তাই লেখা আছে, সাম মিলিং অপারেশন, যেগুলো আমরা ছবিতে দেখিয়েছি সেই অপারেশন গুলো এখানে নাম আছে। মিলিং কাটার সম্পর্কে আমরা যেগুলো বলেছি সেখানে এখানে লেখা আছে। তারপরে ইউনিভার্সাল মিলিং মেশিন কি সেটা বলা আছে, ভার্টিক্যাল মিলিং মেশিন কি সেটা বলা আছে। আর সেই ছবিগুলো আমরা এখানে বোঝাবো। ওকে, Yes, sir. হুম, বলো। স্যার ব্যাক ক্লাসের বিষয়টা একটু যদি বলতেন আরেকবার। এই আমাদের আবার বলি প্রথম থেকে, আমাদের যে ইয়ে আছে না, বিভিন্ন মেশিনে হ্যান্ড হুইলটা ঘোরালে দেখবা যে, তোমরা হাতে ধরেছো কিনা জানি না, ঘোরালে দেখবা যে প্রথমে একটু হালকা, খুবই মানে কোনো মুভ করে না, শুধু শুধু একটু ঘুরে ঘুরে ওখানে কোথাও লাগে। তারপরে তুমি যদি ঘোরাও তাহলে এটা টেবিলটা মুভ করে বা তো এই জায়গাটা লুজ আছে, এটা হচ্ছে ব্যাকল্যাশ। এই ব্যাকল্যাশটা আমরা ইচ্ছা করে এলাম। যদি ব্যাকল্যাশ না থাকতো তাহলে হ্যান্ড হুইলটা কোনো কারণে তোমার হাতে পায়ে লাগলেই ওইটার ফিডটা কম বেশি হয়ে যেত। এটা কিভাবে হয়? আহ, ওই যে ভিতরে স্ক্রু নাট আছে, সেই স্ক্রু নাটটার দুইটার পিচ, ইন্টারনাল নাটের ইন্টারনাল পিচ এবং স্ক্রুর এক্সটার্নাল স্ক্রুর এক্সটার্নাল যে থ্রেড আছে সেই থ্রেডের পিচ আর নাটের যে ইন্টারনাল থ্রেড আছে সেটার পিচ যদি সমান না হয়, অসমান হয়, তাহলে একটু লুজনেস থাকবে না? বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই তোমরা নাট বোল্ট দেখছো না? নাট বোল্টের দুইটার নাটের ইন্টারনাল পিচ আর বোল্টের এক্সটার্নাল থ্রেডের পিচ দুটা সমান থাকে, সেজন্য তুমি বোল্টটা ঘুরালেই সে নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু হ্যান্ড হুইল ঘুরালে দেখো যে ঘোরানোর সাথে সাথেই কিন্তু মুভ করে না, একটু ঘোরানোর পরে যে কোথাও আটকায় তারপরে। এটা কেন হয়? ওই যে নাট বোল্টেরও এরকম যদি হতো যে নাটের পিচ এবং বোল্টের পিচ যদি সমান না হতো তাহলে দেখা যেত যে ওই অল্প একটু লুজনেস বা ওই ধাক্কা দিলে সামনে যাইতো, তারপরে তুমি এটা ঘুরতে মানে সোজা যাইতো। সো ওই পিচের ডিফারেন্সটা থাকলেই একটু লুজনেস। এখন তুমি বলবা যে লুজনেস কেন দরকার? লুজনেস আসলে দরকার নাই, লুজনেস না থাকলেও চলে। কিন্তু আমরা ওই হ্যান্ড হুইল গুলাতে লুজনেসটা একটু রেখে দেই, কারণ হচ্ছে আমি ফিড দিলাম 0.01 মিলিমিটার, ফিড দিলাম, স্কেল আছে 0.01 পুরো সেট করে দিলাম, কিন্তু কোনো কারণে আমার হাত লাগলে 0.01 একটু এদিক সেদিক হয়ে যায়। কিন্তু যদি আমি লুজনেস রাখি, কিছু অংশ সে প্লে আছে, ঘুরতে পারে, সো আমার হাতে পায়ে লাগলেও এটা ওই লিনিয়ার মুভমেন্টে যাবে।
সেই জন্য একটু ইচ্ছা করেই এই লুজনেসটা রাখা হয়। এই লুজনেসটাকে বলে ব্যাকল্যাশ। এখন আপ মিলিং এর সময় এই যে লুজনেসটা আছে সেটা এলিমিনেট হয়ে যায়। কেন এলিমিনেট হয়ে যায়? এই দাঁতটা এই ওয়ার্ক পিসকে কন্টিনিউয়াস পুশ করে রাখে। তাহলে এই লুজনেস এখানে স্প্রিং স্ক্রুর যে লুজনেস আছে সেই লুজনেস এর এগেইনস্ট এটা। সো ওয়ার্ক পিসে কন্টিনিউয়াস পুশ করে থাকলে লুজনেসটার এফেক্টটা আর এখানে থাকে না। বুঝতে পেরেছো এখন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা মিলিং অপারেশনটা বোঝা গেল। কিন্তু মিলিং অপারেশনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ার কাটিং। মিলিং অপারেশন দিয়ে গিয়ার কাটা যায়। আচ্ছা, গিয়ার কাটিং প্রসেসটা আমরা একটু আজকে পড়াই দিই, তাহলে সময় বেশি নাই। দেখো, আহ, এখানে এটা এটা হচ্ছে একটা সার্কুলার ওয়ার্ক পিস। এই ওয়ার্ক পিসটা এই এটা হচ্ছে ডিভাইডিং হেড। এটার নাম হচ্ছে ডিভাইডিং হেড। এটার একটা স্পিন্ডেল আছে। এই ডিভাইডিং হেডটা টেবিলের উপরে বসানো আছে। টেবিলের উপর বসানো আছে, এটার একটা স্পিন্ডেল আছে। আর এইদিকে একটা টেইল স্টোক বসানো আছে। বসিয়ে এই ওয়ার্ক পিসটার যে সেন্টার হোল আছে সেটা দিয়ে একটা শ্যাফট ঢুকিয়ে দিয়ে, এটাকে বলে ম্যান্ড্রেল, শ্যাফট ঢুকিয়ে দিয়ে এইটা এই এই ডিভাইডিং হেডের স্পিন্ডেল এবং টেইল স্টোকের মাঝখানে ঝুলিয়ে দেয়া। এবং এই যে সেন্টার হোল সহ যে একটা ডিস্ক টাইপের ম্যাটেরিয়াল এখানে আছে, এটাকে বলে গিয়ার ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক কেন? এখানে গিয়ারের দাঁত এখনো কাটা নেই, এটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, সেজন্য এটাকে গিয়ার ব্ল্যাঙ্ক। এই গিয়ার ব্ল্যাঙ্কে এখন দাঁত কাটতে হবে, একটা একটা করে দাঁত কাটতে হবে। দাঁত কাটার জন্য এখানে যে আর্বর আছে, আর্বরে একটা কাটার লাগায়। এই কাটারটা লাগিয়ে স্পিন্ডেল ঘুরলে কাটারও ঘুরবে। কাটার ঘুরলে আমি যদি টেবিল দিয়ে এইদিকে ফিট দিই তাহলে একটা স্লট কাটা হয়ে যাবে না? বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এখানে একটা স্লট কাটলাম, টেবিল দিয়ে ফিট দিলে ওয়ার্ক পিসের মধ্যে একটা স্লট, তার মানে একটা দাঁতের প্রোফাইল আমি কেটে ফেললাম। এই দাঁতের প্রোফাইলটা কিরকম হবে? কাটারের যেরকম প্রোফাইল আছে ঠিক সেই রকমের প্রোফাইল হবে না? হ্যাঁ। সেই তো না? কাটারের যেরকম প্রোফাইল আছে সেরকম প্রোফাইলে তো দাঁত তৈরি হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই জন্য এই কাটিং প্রসেসটাকে বলে ফর্ম কাটিং প্রসেস। কারণ হচ্ছে কাটারের যেই ফর্ম থাকে ঠিক সেই ফর্মের টুথ প্রোফাইল হয়। সেজন্য মিলিং মেশিনে কাটিং প্রসেসটাকে বলে, গিয়ার কাটিং প্রসেসটাকে বলে ফর্ম কাটিং মেথড। ফর্ম কাটিং মেথড, ফর্ম কাটিং মেথড। ফর্ম কাটিং, গিয়ার কাটার কিন্তু অনেক মেথড আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেথড, ফর্ম কাটিং মেথড। কাটারের যে ফর্ম থাকবে সে। আচ্ছা, একটা দাঁতের প্রোফাইলে না তৈরি হলো, গিয়ারে তো আরো দাঁত থাকবে। তো এখন এটা একবার কেটে এই পাশে চলে যাওয়া বা এই পাশে চলে আসার পরে এই গিয়ার ব্ল্যাঙ্কটাকে ঘুরাতে, একটু ঘুরাতে। আমি যদি এই গিয়ার ব্ল্যাঙ্কে সাপোজ 37 টিথ কাটতে চাই, তাহলে একটা টুথ কাটার পরে এই গিয়ার ব্ল্যাঙ্কটাকে 1/37 ঘুরাতে হবে, তাই না? ঘুরিয়ে আরেকটা দাঁত কাটবে।
আরেকটা দাঁত কাটার পরে আবার গিয়ার ব্ল্যাঙ্কটাকে 1/37 ঘুরিয়ে আরেকটা দাঁত, এরকম করে করে বারবার করে একটা একটা করে দাঁত কাটতে লাগে। এটাই মিলিং মেশিনে গিয়ার কাটিং প্রসেস। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এই যে 1/37 ঘোরাচ্ছি, এটা যদি আমি অ্যাকুরেটলি না ঘোরাতে পারি তাহলে দেখা যাবে যে শেষের একটা দাঁত যে চিকন হয়ে যাবে, বা কোনো দাঁতটা মোটা হবে, কোনোটা চিকন হবে, তাই না? সেই জন্য আমি এই যে এখানে একটা ডিভাইডিং হেড এর কথা বলেছিলাম, এই ডিভাইডিং হেড এর কাজটাই হচ্ছে এই গিয়ার ব্ল্যাঙ্কটাকে ইকুয়াল নাম্বার অফ ডিভিশনে ভাগ করে। এখানে ইন্ডেক্স প্লেট আছে, অনেক কিছু আছে, ইন্ডেক্সিং আছে। সো ওই গিয়ার ব্ল্যাঙ্কটাকে ইকুয়াল নাম্বার অফ ডিভিশনে ভাগ করে দেওয়ার কাজটাই হচ্ছে ডিভাইডিং হেড। সো এই ডিভাইডিং হেড গিয়ার ব্ল্যাঙ্ককে ইকুয়াল নাম্বার অফ ডিভিশনে ভাগ করে দেয়, সো দ্যাট আমরা প্রতিবারই 1/37 ইয়ে করে কাটতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার আরো একটু ডেপথে যাব। জাস্ট এ মিনিট। আচ্ছা, এখন আমরা আবার আসি ডিভাইডিং হেড কিভাবে ইকুয়াল নাম্বার ভাগ করে সেটা বোঝার চেষ্টা করি। সেটা বুঝতে গেলে আমাদের আরেকটু ডেপথে কাজ করতে লাগবে। সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম, দিস ইজ দ্য ডিভাইডিং হেড, এবং এটা টেলিস্কোপ। এইটার মাঝখানে একটা শেপ দিয়ে গিয়ার ব্ল্যাঙ্কটাকে এখানে ঝুলিয়ে দেওয়া হয়, তাই না? তাহলে কাটার দিয়ে এই জায়গায় কাটার দিয়ে একটা দাঁত কাটে, কেটে কাটে এটাকে ঘুরিয়ে, এবং এটাকে 1/37 গিয়ার ব্ল্যাঙ্কটাকে 1/37 ঘুরিয়ে আবার আরেকটা দাঁত কাটে, এরকম করে গিয়ার কাটিং প্রসেসটা ছিল। এখন আমাদের সমস্যা দাঁড়িয়েছে যে একটা দাঁত কাটার পরে আবার এই ওয়ার্ক পিসটাকে যে 1/37 বা 1/22 বা 1 যেটাই হোক না, সেটা কাটার জন্য আমি এই 1/37 অ্যাকুরেটলি ঘুরাতে লাগবে। তাহলে ঘুরাতে লাগলে এই স্পিন্ডেলটাকে 1/37 ঘুরালেই তো চলে, তাই না? এটা কিভাবে এই ডিভাইডিং হেড দিয়ে কিভাবে এই স্পিন্ডেলটাকে ঘুরালেই তো ওয়ার্ক পিসটা ঘুরবে, এই স্পিন্ডেলটাকে অ্যাকুরেটলি 1/37 এ ঘুরাই, সেটা আমরা এখন বুঝবো। তো সেটা বোঝার জন্য ডিভাইডিং হেডে কি কি জিনিস আছে সেটা নিয়ে আমরা আগে ডিসকাস করি। এখানে 1 2 3 4 5 পাঁচটা আইটেম আছে। এক যেটা আছে, এক দেখো, এক এখানে লেখা আছে ইন্ডেক্স ক্র্যাঙ্ক। দেখো ইন্ডেক্স ক্র্যাঙ্ক, এই এই যে ক্র্যাঙ্কটা আছে এটাকে ইন্ডেক্স ক্র্যাঙ্ক। 2 নাম্বার যেটা আছে, যেটা এখানে হ্যান্ডেলের মতো আছে, এই হ্যান্ডেলটাকে বলে ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিন। আচ্ছা, ইন্ডেক্স ক্র্যাঙ্কের একটা স্পেশালিটি আছে, দেখো ইন্ডেক্স ক্র্যাঙ্কের মাঝখানে স্লট কাটা আছে, রাইট? স্লট কাটা আছে।
তাহলে এই হ্যান্ডেলটা ধরে এই নাটটাকে একটু লুজ করে এই স্লটটা এইদিকে নামাতে পারি। তার মানে এটা একে ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিনটাকে আমি রেডিয়াল ডিরেকশনে একটু নিচের দিকে সেন্টারের দিকে নামাতে পারি, তাই তো? জি স্যার। Okay. আর ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিন যেহেতু বলেছে, ওটার মাথায় একটা প্যারেকের মতো পিন, সেই জন্য হ্যান্ডেলটাকে পিন বলছে তা না, হ্যান্ডেলের মাথায় একটা পিন আছে, সেই জন্য এটাকে ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিন, এটা ক্র্যাঙ্কের সাথে লাগানো আছে পিনটা, সেই জন্য ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিন। আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স প্লেট। ইন্ডেক্স প্লেট, এই ইন্ডেক্স প্লেটটা হচ্ছে একটা সার্কুলার ডিস্ক, তার মধ্যে কিছু কনসেন্ট্রিক সার্কেল আছে। আমরা ইন্ডেক্স প্লেটটা যদি আমি এখানে আঁকি, তাহলে এটা যদি সেন্টার হয়, এই সেন্টারের চারিদিকে একটা সার্কেল আছে, এদিকে আরেকটা সার্কেল আছে, এরকম আরেকটা সার্কেল আছে, এরপরে আরেকটা সার্কেল আছে, এরকম করে যেগুলোর সেন্টারে, সেই জন্য এগুলোকে কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল, তাহলে ইনার মোস্ট সার্কেলে কিছু হোল আছে, এই হোল, একটা হোল থেকে আরেকটা হোলের ডিস্টেন্স সমান। এরপরের সার্কেলও কিছু হোল আছে, ওগুলারও ডিস্টেন্স গুলা আগের হোলগুলার ডিস্টেন্সের মতোই সমান আছে। তাহলে সার্কেল যত বাইরের দিকে যাবে, নাম্বার অফ হোল তত বাড়তে থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো ইন্ডেক্স প্লেট। ইন্ডেক্স প্লেটটা এখানে লাগানো আছে। এখন ইন্ডেক্স ক্র্যাঙ্কটা নিচের দিকে রেডিয়াল ডিরেকশনে অ্যাডজাস্ট করা যায়, আবার এটা ঘুরানো যায়, দিকে ঘুরানো যায়, আবার রেডিয়াল ডিরেকশনে নামানো যায়। তাহলে ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিনটা, এখানে যে পিনটা আছে, পিনটা আমি এই এই পয়েন্টে নিয়ে আসতে পারবো না? এটা ঘোরানো যায়, সো আমি ঘুরিয়ে এখানে আনতে পারি। এই ক্র্যাঙ্কটাকে আবার রেডিয়াল ডিরেকশনে নামানো যায়, সো ঘুরিয়ে এখানে এনে আমরা এখানে নামিয়ে দিলে এখানে পয়েন্টে নিয়ে আসা যাবে না? যাবে স্যার। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা স্লট আছে, সেটার কার্যকারিতাটা বোঝা গেল। আচ্ছা, এই 3টা কম্পোনেন্ট, একটা ইন্ডেক্স ক্র্যাঙ্ক, একটা ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিন, আর একটা ইন্ডেক্স প্লেট। আর 4 নাম্বার হচ্ছে হাউজিং। হাউজিং মানে এটা একটা বাক্স, এই গিয়ার বক্স বলে আর কি। এই বাক্সের ভিতরে কিছু অল্প কিছু গিয়ার আছে, সেই গিয়ার গুলো আমরা একটু পরে দেখবো, এটাকে বলে হাউজিং। হাউজিং। আর 5 নাম্বার হচ্ছে স্পিন। 5 নাম্বার হচ্ছে স্পিন, আর এটা তো আলাদা টেইল স্ট্রোক, ডিভাইডিং হেডের এই অংশগুলো আছে। ঠিক আছে, পরিষ্কার? জি স্যার। ওকে, এখন আমি আসলে 1/37 ঘোরাতে তো চাচ্ছি। এটা ঘোরানোর জন্য এটাকে কি করতে হবে? এই ক্র্যাঙ্কটাকে ঘোরালে, আমি জানি এই ক্র্যাঙ্কটাকে ঘোরালে এই স্পিন্ডেলটা ঘুরে। কিভাবে ঘুরে? এই ক্র্যাঙ্কটাকে ঘোরালে এটার ভিতরে শ্যাফট আছে, এখানে শ্যাফট ঘুরে আলটিমেটলি এইটাকে ঘুরায়। তো সেটা বোঝার জন্য, কিভাবে এটা ঘুরে সেটা বোঝার জন্য আমি কি করি, এই হাউজিং এর ভিতরে কি আছে সেটা আবার আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, হাউজিং এর ভিতরে এই জিনিসগুলো আছে। আমরা, এইটা হচ্ছে ইন্ডেক্স প্লেট, আর এটা হচ্ছে ইন্ডেক্স ক্র্যাঙ্ক, এটা ইন্ডেক্স ক্র্যাঙ্ক পিন। এটা যদি ইন্ডেক্স ক্র্যাঙ্কটাকে ঘুরাই, এটার ভিতরের যে এই শ্যাফটটা আছে, এই শ্যাফটটা ঘুরে। আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইদিকে আরো 2টা 3টা একটা শ্যাফট আছে, গিয়ার টিয়ার আছে। এটা আপাতত বাদ দাও, এটা তোমাদের 4th ইয়ারে উঠলে মেশিন টুলস আছে, সেখানে পড়ানো হবে। ওটাকে
এটা আরেকটু জটিল, এটা ইন্ডেক্স প্লেট কেউ ঘুরিয়ে দেয়। সো আমি এই জায়গার অংশটা আমরা মুভমেন্টটা বাদ দিচ্ছি। শুধু এইটাকে ঘুরালে এই ভিতরের শ্যাফটটা ঘুরলে এই গিয়ার আর এই গিয়ার মিলিয়ে এই দুটাকে কি বলে? ওয়ার্ম গিয়ারিং। ওয়ার্ম গিয়ার, এইটা হচ্ছে ওয়ার্ম হুইল। দেখাচ্ছে বোধহয় কোথায় 4 নাম্বার কি, এই যে ওয়ার্ম হুইল। এই ওয়ার্ম হুইলের টিথ নাম্বার হচ্ছে 40, এটার টিথ নাম্বার হচ্ছে 40। আর এই 6 হচ্ছে, এটাকে আমরা ওয়ার্ম বলি। ওয়ার্ম এটা একটা থ্রেডের মতো, থ্রেডটা এটা এটার সাথে এটা এটাকে ওয়ার্ম বলি। এটা একটা সিঙ্গেল স্টার্ট থ্রেড, তো এটার জেড এর মান হচ্ছে 1, একটা সিঙ্গেল স্টার্ট। তাহলে আমি এই শ্যাফটটা যদি একবার ঘুরাই, তাহলে এই গিয়ারটা কতবার ঘুরবে? 1/40 ঘুরবে না? জি স্যার। আচ্ছা, 1/40। তাহলে এইটা হলো স্পিন্ডেল, স্পিন্ডেলটাও 1/40 ঘুরবে, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে আমি এই ইন্ডেক্স ক্র্যাঙ্কটা ধরে যদি আমি এখান থেকে ঘুরিয়ে এনে আবার এখানে নিয়ে আসি, তাহলে স্পিন্ডেলটা 1/40 ঘুরবে, তাই না? তাই কি? এটা যদি 1 ফুল রেভলিউশন দেই, তাহলে এই শেফটাও তো একবার ঘুরবে, তাই না? একবার ঘুরলে এটা ট্রান্সমিশন রেশিও 1/40 না, এটা সিঙ্গেল স্টার্ট থ্রেড, এটা নাম্বার অফ টিথ হচ্ছে 40। সো এটা একবার ঘুরলে এটা একটা দাঁত ঘুরবে। সো এটা ট্রান্সমিশন রেশিও হলো 1/40। সো আমি যদি ইন্ডেক্স ক্র্যাঙ্কটাকে একবার ঘুরাই, তাহলে এই ওয়ার্মটাও একবার ঘুরবে। ওয়ার্মটা একবার ঘুরলে ওয়ার্ম হুইলটা 1/40 ঘুরবে, রাইট? রাইট স্যার। 1/40 ঘুরলে স্পিন্ডেলটাও 1/40 ঘুরবে, যেখানে ওয়ার্ক পিসটা লাগানো আছে, তাই না? জি স্যার। তাহলে আমি তো 1/40 ঘুরাতে চাই না, আমি ঘুরাতে চাই কত? 1/37, তাই না? জি। আচ্ছা, তাহলে কি একবার ঘুরালে চলবে না আরো বেশি ঘুরাতে হবে, নাকি কম ঘুরাতে হবে? বলো দেখি। একটু বেশি ঘোরাতে হবে। বেশি ঘোরাতে হবে, কারণ হচ্ছে 1/40 চেয়ে 1/37 বেশি, তাই না? এটার রেশিওটা, এটা রেশিও, এটা বেশি। তার মানে একবার ঘুরালে চলছে না, আরো একটু বেশি ঘুরাতে হবে। আচ্ছা, এখন আমরা ধরে নেই, জায়গায় একটু ধরি, আমরা ধরে নেই যে ইন্ডেক্স ক্র্যাঙ্কটাকে এন রেগুলেশন যদি দেই, তাহলে স্পিন্ডেলটা 1/37 বা 1/z ঘুরবে, ঠিক আছে? এন, এটাকে যদি এন বার ঘুরাই, এন বার কত আমি জানি না, পরে বাইর হবে। এন বাই ঘুরালে এটা 1/37 ঘুরবে বা 1/z। আচ্ছা, তাহলে এটাকে এন বার ঘুরাইলে এটা কতটুকু ঘুরে আমি এখান থেকে হিসাব করতে পারবো না? কিভাবে হিসাব করব? এন ইন্টু 1/40, এটা ইকুয়াল টু 1/37 না? বোঝা যাচ্ছে না, না? আমি এইটাকে একবার ঘুরালে এটা ঘুরে 1/40, এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার, এটা ক্লিয়ার।
আমি এইটাকে ঘোরাতে চাচ্ছি 1/37। তাহলে এটাকে কতবার ঘুরাইতে হবে? আমি ধরে নিলাম যে n রেভলিউশন ঘুরালে এটা 1/37 ঘুরবে। তাহলে এটা তো আমি জানি, এটা n রেভলিউশন ঘুরলে এটা 1/37 হবে, এটা আমি জানি। এখন আমি এখান থেকে হিসাব করি, এটা যদি n রেভলিউশন দেয় স্পিন্ডেলটা কতটুকু ঘুরে, এখান থেকে হিসাব করতে পারবো না? সেটা হচ্ছে n ইন্টু 1/40, n ইন্টু 1/40, এটাই তো স্পিন্ডেলের রেভলিউশন। আর আমার এজাম্পশন অনুযায়ী সেটা 1/37 হবে। বোঝা গেল কি? জি স্যার। আমি ধরেছি এন রেভলিউশন হলে এটা 1/37 করে, এটা আমি ধরেছি, এটা আমি এজাম্পশন করেছি। আবার আমি এখান থেকে হিসাব করে দেখি যে এটা কতটুকু ঘুরে, এখান থেকে হিসাব করলে দেখি যে এটা এতটুকু ঘুরে। সো তাহলে এটা আর এটা সমান হবে না? ওকে, এখান থেকে আমরা এন এর মান বের করি। এন ইকুয়াল টু 40/37। ওকে, that is equal to 1 plus 3/37, তাই না? বোঝা যাচ্ছে? তাইলে দেখো এক রেভলিউশনের বেশি ঘোরাতে হচ্ছে না, এক রেভলিউশন তো ঘোরাতেই হবে, প্লাস 3/37 ঘোরাতে হবে। বুঝতে পেরেছো কি? জি স্যার। ওকে, এখন এই কাজটা আমি কিভাবে করব? এক রেভলিউশন তো আমরা ঘোরাতে পারি, যেখান থেকে শুরু করেছি সেখানে শেষ করলেই হয়ে যাচ্ছে। এখন কিভাবে করব আমি দেখাই। এই যে ইন্ডেক্স প্লেটটা আছে না, এই ইন্ডেক্স প্লেটে আমরা বলেছিলাম যে অনেকগুলা সার্কেল আছে, যেই সার্কেলে 37 হোল আছে সেই এই ইন্ডেক্স ট্যাঙ্কটাকে টেনে সেই সার্কেলে নিয়ে আসে, এনে এক জায়গা থেকে শুরু করে পুরোটা ঘুরিয়ে ওই জায়গায় এনে আরো 3টা হোল নিয়ে এলেই তো 1 + 3/37 হবে, তাই না? বুঝছো কি? এই যে দেখো, এই যেই সার্কেলে এরকম অনেকগুলা ইন্ডেক্স প্লেটে সার্কেল আছে, যেই সার্কেলে 37 হোল আছে, সাপোজ তোমার ইন্ডেক্স ব্যাংক 3টা এখানে আছে, তুমি এখান থেকে ঘুরিয়ে একেবারে পুরা ঘুরিয়ে এনে এখান পর্যন্ত আনা মানে হচ্ছে এক রেভলিউশন। তারপরে যদি আমি 3টা হোল এনে এই জায়গায় নিয়ে আসি ইন্ডেক্স ব্যাংক 3টাকে, তাহলে 1 + 3/37 হয়ে গেল। হলো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি করব, এই হিসাব করে 1 + 3/37 ইন্ডেক্স ব্যাংক দিয়ে ঘুরাবো। ঘুরালেই গিয়ার ব্ল্যাঙ্কটা বা স্পিন্ডলটা 1/37 ঘুরবে, তাই না? জি স্যার। ইন্ডেক্স ট্যাঙ্কটাকে 1 + 3/37 যদি ঘুরাই, তাহলে স্পিন্ডলটা 1/37 ঘুরবে। ঘুরলে আমি আরেকটা দাঁত কেটে ফেলবো, কেটে আমি এই কাজটা আবার করবো, 1 + 3/37 আবার করবো। আবার কোত্থেকে করবো? আমি এখান থেকে শুরু করে আবার ঘুরিয়ে নিয়ে এসে এখান পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে? বুঝছো কি? বুঝতে পারছি স্যার। দ্বিতীয় দাঁত কাটার সময় এরপরে আবার এখান থেকে ঘুরিয়ে আবার পুরো এখান পর্যন্ত এনে আবার 3টা ঘুরিয়ে এখানে নিয়ে আসবো। এরকম করে করে যেতে থাকলে তাহলে আমরা অ্যাকুরেটলি 1/37 করে যেতে পারবো। বুঝতে পেরেছো এখন? জি স্যার। এবং এই এটাকে ইন্ডেক্সিং বলে, এই ইন্ডেক্সিং প্রসেসকে বলে সিম্পল ইন্ডেক্স। সিম্পল ইন্ডেক্স।
এই ইন্ডেক্সিং প্রসেসটাকে বলে সিম্পল ইন্ডেক্স। কিন্তু আচ্ছা, একটা এই যে এখানে আমি 1 ফুল রেগুলেশন ঘুরিয়ে 3 হোল দিলাম, আবার এখান থেকে শুরু করে 1 ফুল রেগুলেশন করে 3 হোল দিলাম, এইভাবে 37 বার করতে হয়, তাই না? জি স্যার। 37 বার করতে লাগবে। তাহলে এই এই 3 ঘরটা ইয়ে করার জন্য মাঝে মাঝে কাউন্টিং এরর হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। সেই জন্য আমরা একটা অ্যাডজাস্টেবল সেক্টর এদিকে একটা স্লাইড দিয়ে রাখি, এদিকে একটা স্লাইড দিয়ে রাখি, তাহলে আর আমার কাউন্ট করার দরকার হয় না। আমি এখান থেকে ঘুরিয়ে এখানে এনে সেট করে দিই। যখন আমি এখানে আনলাম তখন এইটাকে ঘুরিয়ে আবার এই জায়গায় নিয়ে আসবো, তাহলে দ্বিতীয়বার আমি এখান থেকে ঘুরিয়ে এখানে এনে সেট করে দিই। সো এইভাবে অ্যাডজাস্টেবল সেক্টর দিয়ে কাউন্টিং এররটাকে আমরা মিনিমাইজ বা কাউন্টিং এররটাকে অ্যাভয়েড করতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা হচ্ছে গিয়ার কাটিং বাই মিলিং মেশিন। এটা সিম্পল ইন্ডেক্সিং ছাড়া আরেকটা আছে, এটাকে বলে ডিফারেন্সিয়াল ইন্ডেক্স। ডিফারেন্সিয়াল ইন্ডেক্সিং হচ্ছে এই যে তুমি 37 হোল ওলা সার্কেল পেলা, কোনো সময় ইন্ডেক্স প্লেটে 37 নাও থাকতে পারে, তখন আমাদের কি করা লাগে? তখন আমাদের ডিফারেন্সিয়াল ইন্ডেক্সিং এ যেতে হবে। সেটা আর আমরা এখানে করাবো না। ইনফ্যাক্ট সিম্পল ইন্ডেক্সিং ও করানোর কথা না, এটা মেশিন টুলস এ করানোর কথা, কিন্তু আমরা একটু আইডিয়া দিয়ে রাখলাম। সো দিস ইজ দ্য সিম্পল ইন্ডেক্সিং। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড সিম্পল ইন্ডেক্সিং? ইয়েস স্যার। এই হলো আজকের মতো, আমরা মিলিং অপারেশন শেষ করছি। অলরাইট।